দেশের চলমান পরিস্থিতি অল্প দিনে নিয়ন্ত্রণে না আসলে দ্রুতই সেনা শাসন জারি করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনী কি চাইলে সামরিক আইন জারি করতে পারবে? বিশেষ করে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয়, তো তিনি কি চাইলে বর্তমান এই পরিস্থিতিতে সামরিক শাসন জারি করে নিজে ক্ষমতা গ্রহণ করতে? চারিদিকে খবর রটে গেছে, সেটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, দেশে সেনা শাসন আসছে। এই খবরটা নিয়ে এত মাখামাখি অবস্থা কেন? এই আন্দোলনে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত করা নেই, এটা বৈদেশিক ষড়যন্ত্র ছিল, বৈদেশিক এবং আভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল। শেখ হাসিনা কিন্তু বলছিল যে ধরাস আমরা মানুষ তাকে কিছু একটা বলছিল, সেই হিসাবে কিন্তু ওই দিকেই আঙুলটা গেছে, সেইটা পরিপূর্ণ পরিষ্কার করে দিল ডোনাল্ড ট্রাম্প। সত্য প্রকাশিত হয় কিন্তু এত তাড়াতাড়ি হয়, সেটা আসলে কিন্তু অসাধারণ। গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3জন প্রধান নেতা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনা যুবলীগ ছাত্রলীগ ঘটাইছে, যে ঘটনার পিছনেও যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ। আজকের এই বাংলাদেশ যদি আপনি মনে করেন যে ঠিক করতে চান, তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ আপনার ঠিক করা সম্ভব না। যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তারা কিন্তু আপনার হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে তারা একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে এই রাষ্ট্রটিকে আপনার চালানোর জন্য, কিন্তু ইতিমধ্যে তারা তো এই রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়ে গেছে, তারা তো পারতেছে না। তাহলে এখন কি করবেন? প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এবং সেনা প্রধানের মাঝখানে এক ধরনের বিরোধ চলছে। ডক্টর ইউনূস তিনি আর প্রধান উপদেষ্টা থাকছেন না, অন্যদিকে সমন্বয় সার্জিস হাসনাত এরা কেন লুকানোর চেষ্টা করতেছে কিংবা পালানোর চেষ্টা করতেছে? মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট, একেবারে মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। কেন এই কথা বলছি? কারণ দেশের জনগণ তারা রাস্তায় নেমেছেন, তাদের দাবি একটাই, আর দরকার নেই ইউনূসের প্রশাসন। তারা এখন চাইছেন সেনাবাহিনী সমস্ত ক্ষমতা নিজেদের। জনগণ বলতেছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম, তাহলে কি ডক্টর ইউনূস সরকার দেশ চালাতে ব্যর্থ? এইবার এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো বন্ধুরা, শুধু তাই না, এই বিষয়ে পর্যালোচনা করে আমরা আরো বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলো এক এক করে ধারাবাহিকলি তুলে ধরার চেষ্টা করব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন কিছু অজানা তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব ডক্টর ইউনূস সরকার কি দেশ চালাতে ব্যর্থ। এইবার এই বিষয় নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বক্তব্য দিলেন? তাহলে কি আবারও দেশে আসতেছেন শেখ হাসিনা? মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি, দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব,
বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তদন্ত কমিশন হচ্ছে, আবার আরেকটা, আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে। যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that, যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন উনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করে যাব। আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা উই ইউনাইট আওয়ারসেলস, দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই
দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব। বিশ্বাস করেন, we don't want to head, ওইদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে, নেভি এয়ারফোর্স অল, উই অল। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি যেন নুরুদ্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন, সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ। প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই আজকের বিপ্লবী এবং সাহসী বক্তব্য রাখার জন্য। আমি বেশ কিছুদিন পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মী, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি মন্তব্য করেছি, বক্তব্য দিয়েছি। আমি বলেছিলাম অতিরিক্ত কোনো কিছু করাই কোনো অবস্থাতেই আমাদের জন্য কাম্য নয়। আমাদের দেশের অনৈক্য আমাদের দেশকে ধ্বংস করবে, দেশের মানুষকে ধ্বংস করবে, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে বিপন্ন করবে। আজকের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সাহসী বক্তব্য রেখে রাজনীতিবিদদেরকে, দেশবাসীকে স্পষ্ট সতর্কতা জারি করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটা কিন্তু নিদর্শন তিনি উপস্থাপন করেছেন। এখন রাজনীতিবিদরা যদি বুঝতে পারেন, বুঝলে আপনার জন্য কল্যাণ, যদি আপনি বুঝতে না পারেন আপনার জন্য যা হওয়ার তাই হয়ে যাবে। আজকে তিনি বারবার করে বলেছেন এনাফ ইজ এনাফ, এখানেই স্টপ করতে হবে। 7-8 মাস পর্যন্ত তিনি দেখেছেন বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়ায়, কি হচ্ছে। আমরা যদি কাদা ছড়াছড়ি করি, আমরা যদি মিলেমিশে না থাকি, আমরা যদি দেশকে ভালোর দিকে নিয়ে যেতে না চাই, তাহলে এই বাংলাদেশের জন্য এমন কিছু করা ঠিক হবে না যেটা করলে ক্ষতির কারণ হবে। তিনি ইশারা ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। আমি বারবার বলেছিলাম আমাদেরকে শান্ত থাকতে হবে, সুষ্ঠু থাকতে হবে। এই দেশের সেনাবাহিনী এখন পর্যন্ত আমাদের কাছে সম্মানের কোনো সন্দেহ নাই। আজকে যদি সেনাবাহিনী জাতির ক্লান্তি লগ্নে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের সময় পাশে না থাকে, বাংলাদেশের পুলিশ বাহিনী ভেঙে চুরে গিয়েছিল, সেই সময় দেশকে রক্ষার জন্য ওই 7-8 দিন যে মানুষগুলো কাজ করেছে সেটা ছিল সেই সেনাবাহিনী। এখন পর্যন্ত যারা কাজ করছে সেটা হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী তখন যদি আমাদের ছাত্র জনতার পাশে না দাঁড়াইতেন তাহলে বাংলাদেশের
এই 5ই আগস্টের স্বপ্ন বাস্তবায়নই হইতো না। স্বাধীনতা পেয়ে গেলাম, সব কিছু ভুলে যাচ্ছি, যে যার মতো চলছি, একে অপরকে কাদা ছোড়াছুড়ি করছি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা শুরু করে দিয়েছি, আওয়ামী লীগের মতো একে অপরকে দোষারোপ করছি। এই যদি হয় আমাদের কাজ, তখন সন্ত্রাস, চাঁদাবাজ, দুষ্ট লোকেরা সমাজের মধ্যে নতুন করে অশান্তি সৃষ্টি করবে। এটাই বাস্তবতা। আমি এই সেনার প্রধানকে, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই। আমি অপেক্ষায় ছিলাম আপনার থেকে এরকম একটি কঠিন বার্তার, যেই বার্তা দিলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেমন আশান্বিত হবে, তেমনি ভাবে বাংলাদেশের সকল দুষ্ট লোকেরা শাস্তি পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে এবং তারা পালাতে বাধ্য হবে। আমি বলেছিলাম যে আপনার মতো করে, আমার মতো করে বাংলাদেশ সবাই চালাইতে চায় না, সবাই পারে না। সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, এটা মামু বাড়ির আবদার নয়। যা ইচ্ছে তাই করবেন আর সবকিছু আপনার মতো হয়ে যাবে, এমনটা ভাবার কোনো সুযোগ নেই। সম্ভবত আমি যদি ভুল না করি, 1 মাস আগে আমার ভিডিও ছিল, এভাবে মাতলামি চলতে থাকলে বাংলাদেশের সেনা শাসন আসতেও সময় লাগবে না। আজকের সেনাপ্রধানের বক্তব্যে যদি রাজনীতি করেন, যদি বিশ্লেষণ করেন, যদি বুদ্ধিজীবী হন, যদি বোধ বাস্য কিছু থেকে থাকে, তাহলে বুঝতে হবে কোন দিকে যাচ্ছে আগামীর বাংলাদেশ। অতএব এখনো সাবধান হওয়ার সুযোগ, এখনো আপনাকে সেই সুযোগ নিয়ে এগিয়ে যেতে হবে। এই দেশটাকে কোনো 5ই আগস্ট যে সংগঠিত হয়েছে, মনে মনে ভাববেন না যে আপনার কোনো একটা কারামতির কারণেই সংগঠিত হয়েছে। আল্লাহ সুযোগ দিয়েছে, কিন্তু দেয়ার ইজ এ বিগ প্ল্যান। এই প্ল্যানকে আপনার যদি বাংলাদেশের সুষ্ঠু ধারায় বিচরণ করাতে চান, তাহলে সুষ্ঠু ধারায় রাজনীতি করতে হবে, সুষ্ঠু ধারায় দলগুলোকে দেশের জন্য কাজ করতে হবে। কিন্তু যারা এটা পারবে না, তারা দেশটাকে ধ্বংস করে দিবে, দেশটাকে শেষ করে দিবে। প্রিয় বন্ধুরা আমার, আমি সে কারণে আজকের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে ধন্যবাদ জানাই। ওনার এই বক্তব্যটা আমি 3 থেকে 4 বার শোনার চেষ্টা করেছি। আমি প্রত্যেকটা অক্ষর, শব্দ চয়নগুলো থেকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি কি সে বলতে চায়। তার কথা একটাই, আমাদের কোনো আশা নেই, আমাদের কোনো ভিন্ন পরিকল্পনা নেই। আমরা চাই বাংলাদেশটা আপনাদের মাধ্যমে চলুক, নির্বাচন যথাসময়ে হবে। 18 মাস সময় চেয়েছিলেন, সেই 18 মাসের মধ্যেই নির্বাচন দিতে চায়। বলেছেন ডিসেম্বর কিংবা আকপিচ করে যে কোনো সময়ই হবে। অতএব ওনাদের ক্ষমতার কোনো লোভ নেই। কিন্তু এটা নিয়ে এত কসলাকসলির কি আছে? যারা এগুলো নিয়ে বেশি মরামরি করতেছেন, তারা যে দলের ক্ষতি করছেন এটাও আপনি বুঝেন না। নির্বাচন যথাসময়ে হবে, সংস্কার যথাসময়ে হবে, যতটুকু হওয়া দরকার ততটুকুই হবে। অতিরিক্ত যারা করছেন তারা ফান্দে পড়ছেন, এর বিকল্প আর কিছুই নয়। উনি বলছে আমাদের কিন্তু অত ইচ্ছা নাই, আমাদের কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কিছু করার উদ্দেশ্য তাদের নাই। এটা কিন্তু উনি ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছেন। কিন্তু পরিস্থিতি যদি এমন হয়, দেশ যদি স্বাধীনতা বিপন্ন হয়, তাহলে সতর্ক করে দিয়েছেন, আঙ্গুল ঝুলিয়ে ঝুলিয়ে সতর্ক করে দিয়েছেন যে আজকের সতর্ক করে দিলাম, এইভাবেই যদি চলতে থাকে তাহলে এনাফ ইজ এনাফ, এখানেই ফুল স্টপ, এখান থেকেই ভিন্ন কিছু চিন্তা এমনও হতে পারে তারা করতে পারে। অতএব যারা যারা রাজনীতিতে 12 দিনের মধ্যে 15 দিনের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছেন, চলে আসতে চাচ্ছেন, আসবেন, সবার আগে নিজেকে সংশোধন করুন, সবার আগে আমাকে সংশোধন করুন, সবার আগে রাষ্ট্র নিয়ে চিন্তা করুন, রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন, মানুষকে নিয়ে চিন্তা করুন, মানুষের জীবন নিয়ে চিন্তা করুন। রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি করার মধ্য দিয়ে রাজনীতি নয়, রাজনীতিতে বিশৃঙ্খলাকে দমন করে সুষ্ঠু ধারায় দেশ পরিচালনার নামই রাজনীতি। আমি সব সময় বলে আসছি,
একটি গোষ্ঠী বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আর সেই নৈরাজ্যের সাথে আওয়ামী লীগ বাতাস দিতে চায়। আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ হয়নি। 5ই আগস্ট যে কারণে সংগঠিত হয়েছে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। জনগণের অধিকারকে হরণ করেছে ফ্যাসিবাদী শেখ হাসিনা, অবৈধভাবে বাংলার জনগণের অধিকারকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে একক শাসন কায়েম করে এদেশের সবাইকে বিতর্কিত করেছে। মনে রাখবেন, বাংলাদেশে আগামী দিনের এই বাংলাদেশ চালাতে হলে আপনি আমি কি পারবো? এখনই আপনি আমি বলছি, যেই পুলিশের বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি, দুর্বল পুলিশ, আওয়ামী লীগের পুলিশ, আমরাই কিন্তু আবার বলছি পুলিশ ছাড়া রাষ্ট্র চলে না। তার মানে আমরা পুলিশের বিরুদ্ধে না, সংস্কার করতে চাই দেশপ্রেমিক মানুষ নিয়ে পুলিশ সাজাতে, কিন্তু পুলিশ ছাড়া যে রাষ্ট্র চলে না এটা তো আর বলার অপেক্ষা রাখে না। পুলিশ ছাড়া যেমন রাষ্ট্র চলে না, সেনাবাহিনী ছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না। কথায় কথায় সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার মানসিকতা পরিহার করতে হবে। শহীদ আজকে যারা হয়েছে তারা এই বাংলাদেশের জন্য শহীদ হয়েছে। এই শহীদী মানুষের দিকে তাকিয়ে দেশের জন্য কাজ করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় সম্পদ। আমি সেনাবাহিনীর প্রধানের উপরে শুরু থেকে বক্তব্য দিয়ে বলে এসেছিলাম যে উনি কোন ভাষায় আপনার সহযোগিতা করবে সেটা আপনাকে লেখে লেখে করতে হবে, এমনটা না। গত 16 বছর বহু সেনা প্রধান ছিলেন, কেউ তো আমাকে 5ই আগস্ট এসে এরকম আরো বহু কাণ্ড পূর্বেও ঘটাইতে পারতেন, কেউ তো আসেন নাই। কেউ যেহেতু আমার পাশে সাহায্য করতে পারে নাই, যেই লোকটি পেরেছে, যেই লোকটি আয়না ঘর থেকে মানুষগুলোকে বের করে আনতে পেরেছে, যেই লোকটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোকে রাজনীতির সুযোগ করে দিতে পেরেছে, সেই লোকটাকে অতিরিক্ত চাপাচাপি করার কিছু নেই। আপনি চাপতে গিয়ে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। এই সেনাপ্রধান তার দায়িত্ব পালন করা তিনি হয়তো চেয়েছিলেন, আমার যে ধারণা, আমার কাছে মনে হচ্ছে সেনাপ্রধান হয়তো এই গত 8 মাস পর্যন্ত চেয়েছিলেন দেখি শালারা কি করে, সহজ বাংলায় দেখি ওরা কি করে। যারা আজকের বাংলাদেশকে স্বাধীন করেছেন, তিনি চাইনি যে জনগণ যাতে সেনাবাহিনীর উপরে ভুল বোঝে, তিনি চাইনি যে জনগণ যাতে কোনোভাবে না বোঝে যে সেনাবাহিনীর কোনো লোভ লালসা আছে, এইটা তিনি দেখাতে চান নাই। বিধায়ী এই 7-8 মাস পর্যন্ত তারা ধৈর্যের সাথে পথ চলেছে। কিন্তু ধৈর্য, তাদেরও দায়িত্ব আছে, আমি তো এটার পক্ষে। আজ যদি বাংলাদেশকে বিশৃঙ্খল সৃষ্টি করে কোনো একটি দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিংবা কোনো একটি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশেষভাবে এই দেশটাকে কেউ ধ্বংস করতে চায়, তখন প্রয়োজনে সেনাবাহিনী সমগ্র জনপদের প্রত্যেকটি প্রান্তে গিয়ে দেশ রক্ষার জন্য তারা দেশের সাহসিক ভূমিকা পালন করতে পারবে, সেটার পক্ষে তো আমিও থাকব। কারণ আমি এই দেশ তো চোর ডাকাতদের হাতে ছেড়ে দিতে পারি না, আমি এই দেশ তো কোনো গাঁজাখড়ি মানুষের কাছে ছেড়ে দিতে পারি না, আমি এই দেশকে কোনোভাবে কোনো অগণতান্ত্রিক মানুষের কাছে দিয়ে দিতে পারি না। আমি যা চাবো তাই। এখন চোর একসাথ হয়ে 1000, 2000, 5000 চোর একসাথ হয়ে যদি আমি কুৎসা রটাই, সেই কুৎসা রটানোকে আমি পছন্দ করি না। আমাকে সংশোধন করতে হবে। বাংলাদেশের মানুষের স্পষ্ট এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঐক্য বিনষ্ট হয় এমন কোন কার্যক্রমে আমাদের জড়ানো যাবে না। ঐক্য করতে হবে, সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। কেন সেনাবাহিনী প্রধানকে আজকে রাজনৈতিকভাবে এই বক্তব্য আপনাদেরকে দিয়ে প্রমাণ করে দিতে হচ্ছে আপনারা কোন পথে যাবেন? উনি বলেছেন আজকের, পারলে আপনারা প্রত্যেকটা টেলিভিশন থেকে একটু দেখে আসুন, ভালো লাগবে। আমি তার বক্তব্যকে স্যালুট জানাই। এরকম সাহসী বক্তব্যই চেয়েছিলাম যখন চোখের সামনে দেখতেছিলাম 5ই আগস্টে যেই সকল মানুষের ভূমিকা নাই, যারা এই দেশের জন্য রক্ত ঝরাতে পারে নাই, যারা এই দেশের মানুষের কোনো সময় কোনো পরিবর্তনে ভূমিকা পালন করে নাই, সেই সকল মানুষগুলো হঠাৎ করে উঠে এসে জুড়ে বসে রাজনৈতিক অঙ্গনকে কুলুষিত করতেছিল। তখনই আমার সন্দেহ হয়েছিল, তখনই আমি
কষ্টে ভরে গিয়েছিল, মনে করেছিলাম যে এখন তাদেরকে একটু ডান্ডার বাড়ি দিয়ে সোজা করা দরকার। আমি বারবার কালকেও বলেছি, দেখেন আমার কথার পরিবর্তন আছে কিনা। কালকেও ফেস দ্য পিপলের টকশোতে আমি বলেছি, 10 জন মানুষকে যদি টানিয়ে রাস্তার উপরে সেনাবাহিনী ঠিক মতো পাছার উপরে দিতে পারে, একটা চোর এই দেশে আর থাকতে পারবে না। তারা আমাদেরকে হয়তো চাচ্ছে না সেই পথে যেতে। আমি জানি তারা গ্লোবালি ইন্টারন্যাশনালি চাচ্ছে সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীকে বিতর্কের বাইরে রেখে, আবার তাদের ব্যাপারে তো একটা ন্যারেটিভ তৈরিও করা হয়েছে। বাংলাদেশে যা কিছু করছে সব কিছুতে গিয়ে এন্ডিং করছেন আপনি সেনাপ্রধানকে হিট করে। এটাও আমি ভালোভাবে কোনোদিন নেই, আজও নিব না, ভবিষ্যতেও নিব না। উনি যদি না থাকে, আপনি তো এর চেয়েও বড় মুনাফেক নিয়ে আপনাকে পড়তে হবে। আপনি তাকে খারাপ বলছেন, তিনি খারাপ কোন জায়গা থেকে বলছেন? কারো আত্মীয় সেই কারণে। কিন্তু ওই আত্মীয় লোকটাই আজকের বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কথা বলেছে, লড়াই করেছে, আমাদের পাশে থেকেছে। সেই লোকটাই তো আমার সবচেয়ে দেশপ্রেমিক। আর কত মানুষই তো আপনার আপন, আমার আপন, কিন্তু গত 16 বছর আমাদের পাশে দাঁড়ায় নাই। শেখ হাসিনা যখন হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, খুন করেছে, গুম করেছে, কেউ আমাদের পাশে দাঁড়ায় নাই। প্রিয় বন্ধুরা আমার, এই সেনাবাহিনী তখন পাশে দাঁড়িয়ে যেই সেনাপ্রধানের নেতৃত্বে করেছে, সেই সেনাপ্রধানের আজকের বক্তব্যকে আমার কাছে মনে হয়েছে 5ই আগস্টের পরে সবচাইতে কঠিন একটি বক্তব্য তিনি দিয়েছেন। আমরা আপনার থেকে এটাই চাই, কায়দা মতো শাস্তি দেন, কায়দা মতো এদেরকে ঝুলান। এদেশ মুগুর না পেলে ঠিক হবে না, এদের শাস্তি না হলে ঠিক হবে না। এদেশে মানুষের উপরে যদি কঠিন ভাবে কেউ কিছু করতে না পারে, তাহলে এই দেশটা মুক্ত হবে না, ঠিক হবে না। প্রিয় বন্ধুরা আমার, আমাদেরকে সেজন্য কাজ করতে হবে এবং আমাদের সবাইকে সেই দিকে এগিয়ে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনারা জানেন আজকের বিভিন্ন কৌশলে, আমি আপনাদেরকে আগেও বলেছি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিদেশি, তাদের কাজ হচ্ছে আপনার এমন কিছু মানুষ তৈরি করে, যেই মানুষটা এমন একটা আস্থার জায়গায় চলে যায়, চলে যাওয়ার পরে ওই লোক যা বলবে আপনি তাই খাবেন। কিন্তু কাজ হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা। সতর্ক থাকতে হবে, কোন বিশৃঙ্খলায় পা দেয়া যাবে না। নিজের দলকে নিজে সংশোধন করুন, নেতা কর্মীদেরকে ধরিয়ে দিয়ে পুলিশের হাতে সোপর্দ করুন। চোরগুলোকে, ডাকাতগুলোকে, ওই যে বাজার দখল করছে কয়েকদিন আগে, কালকে দেখলাম, আমি নিজে থুথু নিক্ষেপ করি এই সকল রাজনীতিবিদদের গালের উপরে। কত বড় ধৈর্যা! বাংলাদেশে মানুষের জীবনকে, তরমুজকে, ওই যে দুষ্ট লোকটা, ওকে গ্রেপ্তার করুন। তরমুজের উপরে যে বাড়ি মেরে গরিব মানুষের কাছে ট্যাক্স চাইতে গিয়েছিল, ওকে, ও তো বাংলাদেশের কেউ না, ও তো জনগণের চরম শত্রু। কে সেই লাল কাপড় বেঁধে মিছিল করে তারপরে চাঁদা উঠাতে গিয়েছিল, ওকে গ্রেপ্তার করুন, ক্রস ফায়ারে নিয়ে আসুন। এই সকল সন্ত্রাস দিয়ে বাংলাদেশ চলতে পারে না। সেনাপ্রধান সঠিক কথা বলেছে যে আপনারা সতর্ক হয়ে যান। যদি না হন, এই রাজনীতিবিদ আপনি বোঝেন আর না বোঝেন, আমার বোঝা হয়ে গেছে। আমি বহু আগেই বলেছিলাম যে এটা একটা প্ল্যান। আপনারা শান্তভাবে যদি সুষ্ঠুভাবে থাকতে পারেন, তাহলে আপনারা শান্ত সুষ্ঠুভাবেই গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে পারবেন। কিন্তু আপনারা অশান্তি করবেন, আর অশান্তি করছে কেউ কেউ, সেইটার ফাঁদে পাড়া দেবেন, এটা হচ্ছে আরো বোকামি। আওয়ামী লীগ তো এটাই চায়, শেখ হাসিনা এইটাই চায় যে আমি তো গেছি, তোরা যাতে কেউ আর আসতে না পারিস। আর এসে বা করবেন কি? আপনি এখনই যদি আমি আমার নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে না পারি, এখনই যদি আমরা অনৈক্য সৃষ্টি করি, মাত্র 6 মাসের মধ্যে যদি বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই যে যার তরিকায় যার মতো সে চলছি, যার মতো সে করছি, কেউ কারো ধার ধারছি না, কেউ কাউকে পাত্তা দেয় না, একে অপরের বিচ্ছদ্গার করছি, আপনাদের মতো এই সকল অনৈক্য থাকলে শেখ হাসিনার মুগুরই আপনাদের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। শেখ হাসিনার দরকার ছিল আপনাদের জন্য আরো 6 মাস। এই দেশের মানুষের শান্তি, মানুষকে রক্ষা করতে হলে ঐক্যের বিকল্প নাই। অনৈক্য দিয়ে বাংলাদেশ চলবে না। মনে মনে বিস্কুট খান, মনে মনে যে সব চিন্তা করতেছেন অনেকে, স্বপ্নে স্বপ্নে
আর কত বড় গর্ধপ অনেক নেতাকর্মী, একজনে অলরেডি ডিসেম্বরের মধ্যে একজনের প্রধানমন্ত্রী বানাই দিয়েছে। তোমাকে কেউ জিজ্ঞেস করছে তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে প্রধানমন্ত্রী হয়ে যাবে? আর একজনে বলে ঈদের পরে আন্দোলন হবে। তোর কথা কেউ গোনে? শেখ হাসিনা যেমন রাজাকার শব্দটা অতিরিক্ত ব্যবহার করতে করতে প্রসিদ্ধ একটি শব্দ রাজাকার মুক্তিযুদ্ধ, সেই প্রসিদ্ধ শব্দটাকেও বিতর্কের মধ্যে নিয়েছে। আজ আবার আপনাদের মতো বক্তব্য দিয়ে আপনারা এই দলটাকে বিতর্কিত করছেন। শুধু এই দল নয়, প্রত্যেকটি জায়গায় একে অপরের মধ্যে বিতর্কিত করছেন। আর সে কারণেই মনে হচ্ছে ওই ব্যক্তি যেহেতু বলছে ডিসেম্বরের মধ্যে কেউ না কেউ প্রধানমন্ত্রী হবে, সে কারণে আমার মনে হচ্ছে ডিসেম্বরে নির্বাচনই হবে না, কারণ ওই লোকের কথা যেন সঠিক না হয়। আগ বাড়িয়ে মাস্তানি করতে গিয়ে সব শেষ করে দিচ্ছেন, দেশটাকে শেষ করে দিচ্ছেন, দেশের মানুষকে শেষ করে দিচ্ছেন। ভাবছেন না আপনি কোথায় নিয়ে যাচ্ছেন দেশটা। এটা মগের মুল্লুক নয়, এটা মানুষের সহ অবস্থান চাই। এদেশে সকল ধর্ম মতের পেশার মানুষদেরকে নিয়ে আমরা বাঁচতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধর্ষণকারী, হত্যাকারী, নির্যাতনকারী, নিপীড়নকারী সকল জাতির জায়গা থেকে মুক্ত করে এই দেশটাকে আমরা ভালোভাবে চালাতে চাই। আমি সেনাবাহিনী প্রধানকে আগেও ধন্যবাদ জানিয়েছি 5ই আগস্টের জন্য। আজও আপনার এই সাহসী বক্তব্যে ব্যক্তিগতভাবে আমার হৃদয়টা ফুলে ভরপুর হয়ে গেছে। মনে হচ্ছে যে যতই অশান্তি এই দেশ থাকুক না কেন, কেউ না কেউ পিছনে আমাদের ব্যাকআপ দিবি ইনশাআল্লাহ। এই দেশের সেনাবাহিনীকে নিয়েই পথ চলতে হবে। উনি বলেছেন যে অতিরিক্ত আপনারা অনেক জায়গায় আমাকে বাহিনীকে বিতর্কিত করে লাভটা কি? 30-35 হাজার সৈন্য দিয়ে উনি কি করবে? আপনার সারা বাংলাদেশের রাস্তাঘাট অলিতে গলিতে আপনাদের অনৈক্যের সুযোগ নিয়ে আজকের এই চোরেরা চুরি করছে, ডাকাতরা ডাকাতি করছে। এই সুযোগটা রাজনীতিবিদরা কেন দিচ্ছেন? বাংলাদেশের রাজনীতিবিদদের এত শক্তি কোত্থেকে চলে আসলো যে একেবারে মাত্র 8 মাসের মধ্যে যা ইচ্ছে তাই পারেন, এটা পারেন, সেটা পারেন। এত বছর কোথায় ছিলেন? অতএব এই দেশপ্রেমিক বাহিনী, সেনা, নৌ, বিমান বাহিনী, তাদেরকে শক্তিশালী যেমন করতে হবে, অন্যায় করলে অন্যায়ের শাস্তি দিতে হবে। সে আমি করলে আমাকেও লটকিয়ে বিচার করতে হবে। সহজ বাক্যের কথা। এই দেশে কোন সন্ত্রাসী, কোন অন্যায় আচরণকারী, জনগণের উপরে জুলুমকারী কোন ব্যক্তি, সে আমি সহ কাউকে স্থান দেওয়ার সুযোগ নেই। বাংলার জনপদকে মুক্তির জন্যই আমরা স্বাধীন করেছি 5 তারিখ। অতএব দেশের রাজনীতি হোক মুক্ত, অতএব দেশের রাজনীতি হোক সুন্দর, এদের এই দেশটা চলুক সুন্দরভাবে, সেটাই আমরা কামনা করি। কিন্তু সেই সুন্দর পথে কারা কারা বাধা দিচ্ছেন তাদেরকে সতর্ক হতে হবে সেনাপ্রধানের আজকের বক্তব্যের মধ্য দিয়ে। আমি কিন্তু স্পষ্ট, আমার কাছে মনে হচ্ছে যে যাই বলেন না কেন, আরো যদি কিছুদিন এইরকম অতিরঞ্জিত কিছু করেন, নিশ্চিত থাকেন নির্বাচন এগুলো সব খালে যাবে, কিচ্ছু লাভ হবে না। আরে আগে তো দেশ বাঁচাতে হবে, মানুষ বাঁচাতে হবে। পরিস্থিতি আপনারা সেই দিকে নিচ্ছেন। পরিস্থিতি আপনার নেতাকর্মী আপনি নিয়ন্ত্রণে রাখুন, আমার নেতাকর্মী আমি নিয়ন্ত্রণে রাখি। 5 তারিখের পর থেকে 8 দিন পর্যন্ত পুলিশ ছাড়া রাষ্ট্রটাকে আমরা যেভাবে পাহারা দিয়ে রেখেছি, সেই রকম পাহারা দিয়ে আমাদেরকে এই দেশটাকে লালন পালন করতে হবে। সবকিছু রিফর্ম হওয়ার পরই আপনি ভালো কিছু চিন্তা করবেন। সারা দেশে আমাদের এখন ইউনিয়ন চেয়ারম্যান দরকার, মেম্বার দরকার, উপজেলা নির্বাচন দরকার, প্রত্যেকটা স্থানীয় নির্বাচন দরকার। স্বার্থবাদী কিছু মানুষ এটাকেও বিতর্ক করছে, লাভ নেই। জনগণ যেটা চায় সেটাই হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ ভোট দিয়ে দিয়ে তার নির্বাচিত ব্যক্তিগুলোকে বসিয়ে দিয়ে সুন্দরভাবে সেখানে তারা আজকের দেশটাকে গঠন করতে পারবে। অতএব সরকার যে সঠিক যেই সংস্কারগুলো করলে দেশের বৃহত্তর উপকার হবে, আপনার ক্ষতি হইতে পারে, আমার ক্ষতি হইতে পারে, কিন্তু দেশের উপকার হবে। আরে ভাই, সেটাই তো সঠিক রাজনীতি। এত স্বার্থপর কেন? এত নিজের চিন্তা কেন করি আমরা? আমি কি পারবো না পারবো এই কারণে আমার এটা পছন্দ হয় না, এই সব কথা বললে লাভ নেই। জনতা কি চায়, জনগণ কি চায়, সেটাই আমাদেরকে
আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে এবং দলমতের নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জাতির প্রত্যাশা পূরণ করতে হবে। যদি সেটা না পারেন, যেটা অপেক্ষা করছে সেটা সেনাপ্রধান যেটা বুঝাতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি। আজকের আমি আপনাদেরকে সেটা বলতে চাই না যে আপনাদের জন্য এটাই অপেক্ষা করছে, তবে করছে। অপেক্ষায় থাকেন। আই নো দ্যাট সামথিং উইল বি হ্যাপেন। আপনি অপেক্ষায় থাকেন। অতিরিক্ত লাফালাফি যারা করেছেন গত 6-9 মাস পর্যন্ত, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মনে মনে ভাবছেন যে এই তো আর কয়েকদিন পরে জামিন পাবো, এই করব সেই করব, কিচ্ছু পাবেন না। জীবনটাকে ধ্বংস করেছেন, আর কিছু না। আপনার সুন্দর সুজলা আগামীর ভবিষ্যৎকে আপনি ধ্বংস করেছেন কয়েকটা টাকার জন্য। সব নোট করা, শুধু এই নোট করা রাখা হয়েছে আপনাকে ধরার জন্যই। পাপ না করলে আল্লাহ আপনাকে ধরবে কেমনে? শয়তানি না করলে আপনার শাস্তি পাবেন কেমনে? তো শয়তানি কায়দা মতো করছেন, এখন ধরা খান। খাবেনই খাবেন। আমি চাই বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকুক, সেনা শাসন না আসুক। সেনাবাহিনীও চায় না তারা শাসন করবে, কিন্তু আমরা যার যার মতো করে রাষ্ট্র বিশৃঙ্খলা করব, তখন সেনাবাহিনী চুপ করে বসে থাকবে, সেটাও আমি চাই না। আমি চাই সেনাবাহিনীর যখন বাঘের গর্জন দেওয়ার দরকার দিবে, যখন তার চুপ করে থাকা দরকার চুপ করে থাকবে। কিন্তু কতদিন এরকম বিশৃঙ্খল দেশ আমরা কোনোদিন চাই না। আমরা একটি সুন্দর দেশ চাই। রাজনীতিবিদরা আমরা কথা বলি রাজনীতির জন্য, কিন্তু আমরা স্বার্থবাদী রাজনীতি করলে তো হবে না। এদেশের বাহিনীগুলোকে বিতর্কিত করে আপনি করবেনটা কি বলেন? সেনাবাহিনীকে বাদ দিয়ে আপনি রাষ্ট্র চালাতে পারবেন? নৌবাহিনী বাদ দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন? বিমান বাহিনী বাদ দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন? পুলিশ অন্যান্য সদস্য বাদ দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন? মোটেও না। সংস্কার করতে হবে। করেন। যে অপরাধী তার বিচার করেন। অনাহুত সবাইকে পেঁচিয়ে, সবাইকে বাদ দিয়ে, সবাইকে বিতর্কিত করে রাষ্ট্র চলবে না, চলবে না, চলবে না। ধীরে ধীরে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করে রাষ্ট্রের আগামীর বাংলাদেশ গঠন করতে হবে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই, নৌবাহিনী, বিমান বাহিনী, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদেরকে, এই দেশকে কারো উপরে রাগ করে, কষ্ট পেয়ে, অভিমান করে ভুলে যাবেন না। আপনারা আছেন, দেশটাকে শান্ত রাখুন। আপনারা আমাদের পাশে 5ই আগস্ট যেভাবে দাঁড়িয়েছেন, এখনো 24 ঘন্টা আপনারা পাশে থাকবেন। আপনাদের পাশে আমাদের মানুষগুলোকে উদ্বুদ্ধ করে আমরা নিয়ে আসতে উপকার করব, চেষ্টা করব এবং আমরা আপনাদের পাশে থাকব। আমাদের এই বাংলাদেশ সুন্দরভাবে গঠন করার জন্য আপনাদের সহযোগিতা অপরিহার্য এবং আপনাদেরকে আমরা পাশে চাই, এটা আমাদের সবচেয়ে বড় দাবি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনার এই সাহসী বক্তব্যের জন্য আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই এবং এই বক্তব্য অব্যাহত রেখে সকল সন্ত্রাস দুষ্ট মানুষদেরকে হেদায়েত করার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাই। সকলকে ওদের হৃদয়গুলো ভেঙে দিন, চুরমার করে দিন, ভাঙচুর করে দিন। সন্ত্রাস দুষ্ট মানুষগুলো আপনার চেহারা দেখলে যেন পালিয়ে যেতে বাধ্য হয়, সেরকম একটি সিদ্ধান্ত আপনারা অব্যাহত রাখবেন। সেনাবাহিনী আমার দেশের প্রাণ। সেনাবাহিনী যতই বিতর্ক থাকুক, 1-5 মানুষ অপরাধী হতে পারে, কিন্তু সমগ্র বাহিনী অপরাধী নয়। এই বাহিনী না থাকলে কিচ্ছু করার নাই আপনার। কি পারতেন আর কি পারতেন না, 5 তারিখের পরে যারা হুঙ্কার দিচ্ছেন, 16 বছর গর্ত ছাড়া কোনো রাস্তা ছিল না আপনার আমার। অতএব মিথ্যাবাদী রাজনীতি করে লাভ নেই। সৎ পথে চলুন, সৎ কথা বলুন, ন্যায্য কথা জাতিকে জানান, জাতিকে সঠিক নির্দেশনা দিন। মিথ্যা রূপ লাগিয়ে, চটক লাগিয়ে এভাবে করে বললে কোনো লাভ নেই। নিজেকে আগে, সবার আগে প্রশ্ন করুন, আপনার আপন ভাই কি করে, আপনার বোন কি করে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ থেকে বুঝতে পারছেন যে বাংলাদেশ সরকারের এই ডক্টর ইউনূসের কিন্তু পদত্যাগ দাবি করতেছে অনেক মানুষ। আপনারা নিজেরাই কমেন্ট করবেন, আপনারা বাংলাদেশে কাকে দেখতে চান? আপনারা কি বাংলাদেশে আবারও শেখ হাসিনাকে দেখতে চান, নাকি ডক্টর ইউনূসকে দেখতে চান, নাকি জামাতকে দেখতে চান, নাকি বিএনপি দেখতে চান? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।